বিশাল জনসংখ্যার ঘনত্বের বিষয়টিকে বাদ দিলেও বাংলাদেশের জনসংখ্যার সবচেয়ে বিস্ময়কর যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে দেশটির অধিকাংশ মানুষই ইসলাম ধর্মের অনুসারী। বিস্ময়কর বললাম এই জন্য যে খেয়াল করে দেখবেন এর আশপাশে কোনো দেশই ইসলাম প্রধান দেশ নয়, যেখানে বাংলাদেশের 90% মানুষই মুসলিম। প্রায় 14 কোটি মুসলিম জনসংখ্যা নিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। একইভাবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে ইসলাম ধর্মের উপস্থিতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশ ও সাম্রাজ্যের উপনিবেশের মাধ্যমে ইসলাম ধর্ম দক্ষিণ এশিয়ায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারপরেও পাকিস্তান ছাড়া অন্যান্য অঞ্চলগুলিতে, যেমন বর্তমানের নেপাল, ভুটান, মিয়ানমার এবং ভারতের অনেক অঞ্চলগুলিতে ইসলাম ধর্ম বাংলাদেশের মতো এতটা গভীর ছাপ রেখে যায়নি। কিন্তু কেন এবং কিভাবে ইসলাম ধর্ম বাংলাদেশের প্রধান ধর্ম হয়ে উঠল? বাংলাদেশে অবস্থিত বেঙ্গল ডেল্টা বা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বলে আরব বণিকদের বাণিজ্যের পথ ছিল এই অঞ্চলে মুসলিমদের সূচনার প্রথম লক্ষণগুলির একটি। আরব বণিকদের মধ্যে খুব বেশি ধর্ম প্রচারক না থাকলেও মানচিত্রের দক্ষিণ পূর্ব দিকের অঞ্চলগুলিতে ইসলাম ধর্ম স্থাপনে এই ব্যবসায়ীদের ভূমিকা ছিল অপরিসীম। এই ব্যবসায়ীরা ছিলেন বাংলায় আসা প্রথম মুসলিম। প্রথমে বাংলার দক্ষিণ দিকের অঞ্চলগুলিতে তাদের সম্প্রদায়গুলো বাণিজ্য কুঠির স্থাপন করতে শুরু করে এবং তাদের বাংলা বিজয়ের মাধ্যমে প্রথমবারের মতো বাংলা অঞ্চলগুলিতে ইসলামের আবির্ভাব ঘটে। শুরু থেকেই মুসলিম বিজয়ীরা ইসলামের দ্রুত বর্ধনশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার ফলে ইসলামকে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকার উত্তর অংশ এবং সেখান থেকে সিসিলি ও আইবেরিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত পৌঁছতে সাহায্য করে। পশ্চিম ও মধ্য এশিয়া এবং আফ্রিকায় মুসলিমদের এত বিজয় সত্ত্বেও বহু শতাব্দী ধরে তারা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করতে পারেনি। আসলে ইসলাম ধর্ম বিশ্বাস এসব অঞ্চলে পৌঁছতে সময় নেয় প্রায় 600 বছরেরও বেশি। 10ম শতকের দিকে সামানি সম্প্রদায়ের তুর্কিদাস সেনাপতি বা মামলুক আল তেগিনের মাধ্যমে সর্বপ্রথম মুসলিম বিজয় শুরু হয়েছিল। সামানি সাম্রাজ্য ছিল পারস্য অঞ্চলের বিশাল একটি অংশ নিয়ে। যদিও দাস সেনাপতিদের মামলুক বলা হতো, তবুও মুসলিম সংস্কৃতিতে দেশ জয়ের জন্য তারা খুবই তাৎপর্যপূর্ণ ছিলেন। মামলুকদের এরকম অনেক উদাহরণ আছে যে তারা তাদের জীবনের বিভিন্ন সময় সামরিক ও রাজনৈতিকভাবে প্রচুর ক্ষমতার অধিকারী হয়েছে, যার ফলস্বরূপ তিনি সামানি সাম্রাজ্যের সাথে বিদ্রোহ করেন এবং আফগানিস্তানের গাজায় তার নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু তার পরের বছরই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার জামাতা সাবুক তেগিন, পরবর্তীতে যিনি গজনভিদ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। হিন্দু শাহী সাম্রাজ্যের পাশেই মুসলিম গজনভিদ সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে শাহী সাম্রাজ্যের রাজা একমত হতে পারেননি, তাই তার আক্রমণ চালায়। শুরু হয় যুদ্ধ এবং তা চলতে থাকে প্রায় 1 বছর। যুদ্ধ চলাকালীন মুহূর্তে শাহী সাম্রাজ্য তাদের স্বগোত্রীয় হিন্দু সাম্রাজ্যগুলোকে গজনভিদের বিপদের ব্যাপারে সতর্ক করেন এবং মুসলিমদের বিরুদ্ধে একত্রে লড়াই করার আহ্বান জানান। কিন্তু 1106 সালে সাবুক তেগিনের পুত্র মাহমুদ গজনভি তাদের পরাজিত করেন, তাই গজনভিদ সাম্রাজ্য পৌঁছে যায় লাহোর পর্যন্ত। তবে তাদের এই বিস্তার এখানেই থেমে থাকেনি। তারা দক্ষিণ হিন্দু সাম্রাজ্যে ধন সম্পদের বিশাল সম্ভাবনা খুঁজে পান, তাই মাহমুদ গজনভি ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হতে থাকেন, সেখানকার শহরগুলিকে দখল করতে থাকেন। পশ্চিম দিক দিয়ে সেলজুক তুর্কদের আগমন ঘটলে হারাতে হয় পশ্চিম দিকের অঞ্চলগুলিকে। 1186 সালে লাহোর বিজয়ের মাধ্যমে উত্থান ঘটে ঘুরি রাজবংশের। ঘুরি রাজবংশ ছিল প্রথম সাম্রাজ্য যারা বাংলা জয় করেছিল এবং 1200 শতকের শুরুতে এই সাম্রাজ্যের হাত ধরে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ইসলাম ধর্মের ভিত্তি স্থাপিত হয়। ঘুরি রাজবংশের একজন বিখ্যাত জেনারেল ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি 1208 সালে বাংলা জয় করেন। সাবেক আলতেগিনের মতো তিনিও ছিলেন একজন মামলুক। তিনি রাজা লক্ষণ সেনকে মাত্র 18 জন অশ্বারোহী সেনা দ্বারা পরাস্ত করেন।
এবং সেই সাম্রাজ্যের রাজধানী পশ্চিমবঙ্গের নবদ্বীপকে অধিকারে আনেন। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে খিলজি সেই অঞ্চলগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে সেনাপতিদের হাতে তুলে দেন। তারপর নিজের মামলুক সাম্রাজ্য ও সালতানাত প্রতিষ্ঠা করেন। 3 শতাব্দীরও বেশি সময় ধরে দিল্লি সালতানাতের 5টি রাজবংশ টিকে থাকে। প্রথমে তুর্কি, পরে মোগলরা, এইভাবে 5টি রাজবংশ মিলে ভারতের বেশিরভাগ অংশ দখলে নিলে ইসলামের বিকাশের মূলধারা শুরু হয়। প্রথম দিকে বৌদ্ধ ধর্ম ছিল বাংলার মূল ধর্ম। এর পাশাপাশি হিন্দুরাও এই অঞ্চলে বসবাস করত। বাংলা মুসলিমদের দখলে আসার পর বেশ কিছু সুফি দরবেশরা বাংলায় ইসলাম প্রচারের সুযোগ লাভ করেন। এমন একজন সুফি সাধক ছিলেন ইয়েমেন থেকে আগত হযরত শেখ শাহজালাল, যিনি 360 জন সফরসঙ্গী নিয়ে বাংলার সিলেট অঞ্চল সফর করেন। ফলস্বরূপ বাংলা মুসলিম সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আস্তে আস্তে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষেরা বাংলা ছেড়ে দিয়ে প্রত্যন্ত অঞ্চল ও নেপালের পাহাড়গুলোতে চলে যেতে থাকে। ততদিনে বাংলা অঞ্চলটি বিভিন্ন শাসক দ্বারা 3টে অঞ্চলে ভাগ হয়ে যায়। পরবর্তী দশকগুলো বাংলা সালতানাত দ্বারা পুরো বাংলাকে একত্র করে দিল্লি সালতানাতের অধীনে চলে যায়। ধীরে ধীরে মুসলিম জনসংখ্যা অন্যান্য গোষ্ঠী ছাড়িয়ে যেতে শুরু করে। এ ধারা 16শ শতাব্দী পর্যন্ত চলতে থাকে। 1576 সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর সালতানাত ভেঙে যায় এবং 1610 সালে বাংলার প্রধান বাণিজ্য কেন্দ্র হিসাবে ঢাকাকে মুঘল সাম্রাজ্যের রাজধানী করা হয়। এ সময় কৃষিক্ষেত্রের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি লাভ করতে থাকে। বাংলার ব্যাপক উন্নতিকে মুঘল সাম্রাজ্যের বাংলা বিজয়ের কারণ হিসেবে ধরা হয়। এ সময় গ্রামীণ জনসংখ্যার ভিত তৈরি হয়। তখন বাংলা প্রচুর বন জঙ্গলে আচ্ছাদিত ছিল। প্রথম দিকে মুসলিমদের হাত ধরেই কৃষিক্ষেত্রে বিকাশ ঘটতে থাকে। তাই তাদের মধ্যে অনেকেই অনুদান হিসাবে জমি পেতেন। যারা জমি পেতেন তারা বন জঙ্গল পরিষ্কার করে কৃষিক্ষেত্র তৈরি করতেন এবং মসজিদ নির্মাণ করতেন। যেহেতু মুসলিমদের প্রধান উপাসনালয় মসজিদ, তাই বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে বসবাস করতে শুরু করে। বাংলায় ইসলামের সর্বাধিক বিকাশ ঘটেছিল অর্থনৈতিক বিকাশের সাথে তাল মিলিয়ে। সে সময় কৃষিকাজকে প্রাধান্য দেওয়া হতো। মামলুক সালতানাতের সময় বাংলায় ইসলাম ছিল শহুরে সংস্কৃতির অংশ, যা ধনী ও অভিজাতদের সাথে সম্পর্কিত ছিল। স্থানীয় সম্পদ তাদের অধীনে চলে যাওয়ায় দ্রুত ইসলামের বিকাশ ঘটতে থাকে। মোগল আমলে কাগজের বিস্তৃতি লাভ করতে থাকে, সাথে সাথে তথ্য প্রযুক্তির ও যোগাযোগেরও চালু হয় লিখিত শব্দের প্রযুক্তি। তাই পবিত্র কোরআনের ব্যাপকভাবে বিস্তৃতি করতে থাকে। মানুষ ইসলামের সংস্কৃতিকে সহজভাবে গ্রহণ করতে থাকে। মোগল সাম্রাজ্যের অবসানের পর বাংলা ও আফগানিস্তানে বেশি সংখ্যক মুসলিম বাস করতে শুরু করে। অবশেষে 1947 সালে ভারত স্বাধীনতা আইন অনুযায়ী ধর্ম বিশেষের ভিত্তিতে উপনিবেশগুলোকে বিভক্ত করা হলে ভারত ও পাকিস্তান নামক দুটি আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তান এমন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় যা ভারতের অন্য দিকের বাঙালি জনগোষ্ঠী নিয়ে আলাদা ভূখণ্ডে পরিণত হয়, আর এখানকার নাম হয় পূর্ব পাকিস্তান। অবশেষে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলা পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় এবং বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের সূচনা হয়।